আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর একটি হোটেলে বেলা 11টায় এই মতবিনিময় অনুষ্ঠানে আসেন গতকালই চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রধান নির্বাহীরা অংশ নিচ্ছেন। দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে বিএনপির এই শীর্ষ নেতার এটাই প্রথম দেখা। সামনের দিনে বিএনপির রাজনীতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির কর্মপরিকল্পনা কী হবে তা নিয়ে সাংবাদিকদের মতামত শুনবেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আবেদনের শুনানি চলছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। শুনানি শেষে আপিলের রায় মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচার শুরু না হলেও সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীতে রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ মেলাতে ব্যস্ত। জেলার 6টি আসন পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী বিএনপি, আর জামাত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তন চাচ্ছে রাজশাহীর মানুষ। মানুষের মত পরিবর্তনের এই সুযোগ কাজে লাগাতে চায় তারা। রাজশাহী থেকে সম ও সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি যতবারই অংশ নিয়েছে রাজশাহীর সবগুলো আসনেই জয় পেয়েছে দলটি। এমনকি 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও জেলার 5টি আসনই দখলে ছিল বিএনপির। 2001 সালের নির্বাচনেও একই ফলের পুনরাবৃত্তি ঘটে। 2008 সালে জেলার সংসদীয় আসন 5 থেকে বাড়িয়ে করা হয় 6টি। এরপর থেকে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিএনপি ছিটকে পড়লেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জেলার সব আসন পুনরুদ্ধার করতে চায় তারা। একটা উদাহরণ দেখাতে পারবে যে কোনো উন্নয়ন কাজ করেছেন এই এমপি থাকাকালীন? সবার আশা করাটা খুবই স্বাভাবিক, এটাকে আমরা খাটো করে দেখছি না। শুধু আমি এই 6টি আসনের কথা বলছি না, বৃহত্তর রাজশাহীর কথা বলছি না। রাজশাহী ডিভিশনে বিএনপি অনেক ভালো করবে। তবে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনে করে মানুষ এবার তাদের দিকে ঝুঁকছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে তাদের। সার্বিক পরিস্থিতি এখন লেভেল প্লেইং ফিল্ড হয়নি মনে করছি আমি। এরপরে আমরা লক্ষ্য করছি তারা গ্রামে গ্রামে যাচ্ছে, সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে। নিয়ম মাফিক যাতে তারা আচরণ করে, সকলে আচরণ করে, আমরা তো করছি এবং করব ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব করছেন সাধারণ ভোটাররা। মানুষজন একটু বিরক্ত ভোটের উপর, তবুও ভোট এবার হবে মনে করে মানুষজন একটু উৎসাহ বোধ করছে। ভালো একটা সরকার আসলে আমাদের দেশটা অনেক ভালো হবে, আমাদের শিক্ষাক্ষেত্রে একটা শৃঙ্খলার সৃষ্টি হবে, অনেক ভালোই হবে দেশ। অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করছে তাতে ভোটের সঠিকভাবে ফলাফল আসবে কিনা সন্দেহ আছে। এই অঞ্চলে মরুভূমি হতে যাচ্ছে, সুতরাং এই অঞ্চলে যেন গঙ্গা ব্যারেজটা নির্মাণ করে। রাজশাহীর 6টি আসনে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের মাঠে তাদের নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ কিংবা আলোচনা নেই। এনটিভি নিউজ ডেস্ক। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের চিহ্নিত করা হচ্ছে। বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে। গত বুধবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পটুয়াখালী ইপিজেড। বালু ভরাট শেষে বিনিয়োগকারীদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ।
ইপিজেড বাস্তবায়ন হলে গতি পাবে উপকূলীয় মানুষের অর্থনীতি। 2026 সালের শুরুতেই বিনিয়োগকারীদের মাঝে প্লট সহ আনুষঙ্গিক সব স্থাপনা বরাদ্দ দেওয়া হবে। নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চললেও ইপিজেডের জমিদাতাদের মাঝে রয়েছে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ নিয়ে ক্ষোভ। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে স্বপ্নের প্রকল্প ইপিজেডের কাজ চলছে পুরোদমে। 2023 সালে নির্মাণ কাজ শুরু করা 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালের মধ্যেই শেষ হবার কথা রয়েছে। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বালু ভরাটের কাজ। 154টি জমিদাতা পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে আবাসন, যেখানে থাকবে পুকুর, মসজিদ, রেন্ট, ফুটপাত, কালভার্ট ও স্কুলসহ নানা আধুনিক সুবিধা। পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্প ঘিরে স্বপ্ন দেখলেও জমি অধিগ্রহণের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জমিদাতাগণ। 95,000 টাকা করা দিয়েছে, এখন জমি 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম করা কিন্তু কি দিয়া আমরা কাজবাজ করতে পারবো। ঠিক আছে, আমাদের এলাকার ভাইবেদর কাজ করতে পারবে, আমরা কাজ করতেছি। এই এলাকার লোকজন কাজ করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আমরা আগে ঢাকা যেতাম, এখন আর ঢাকা যাওয়ার লাগে না, আমরা এখানেই কাজ করতেছি। রাস্তা, ড্রেনেজ, কারখানা ভবন, অফিস ভবন, আবাসিক ভবন, জোন অফিস, কাস্টমস অফিস, নিরাপত্তা অফিস এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য পুনর্বাসন ঘর নির্মাণ রয়েছে এ প্রকল্পের আওতাধীন। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাবস্টেশন নির্মাণ করা হবে। 2026 সালের মধ্যে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানালেন প্রকল্প কর্মকর্তারা। আমাদের এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা জুন 2026 সালের মধ্যেই আমরা প্লট বরাদ্দ শুরু করব এবং জুন 2026-এর মধ্যেই এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যকলাপ শুরু হবে। আমাদের এখানে 95% বালি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের লেভেলিং চলতেছে, এটা বুঝাই দিতে আমাদের আর 2 মাস সময় লাগবে। সরকারের নিজস্ব তহবিল থেকে 1105 কোটি টাকা এবং 338 কোটি টাকা অর্থায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। এছাড়াও একই প্রকল্পের আওতায় কুয়াকাটায় 2.25 একর জমিতে বিনিয়োগকারীদের জন্য একটি ক্লাব স্থাপন করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মূলধানের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।